Done. I am now in Bumla, near Chinese border. তো এই হচ্ছে বুমলা পাস, চায়না বর্ডার। আমরা ভেহিকেল ওখানে পার্ক করেছি। এটাই ভেহিকেল পার্কিং এরিয়া, এরপরে যেতে দেবে না। এখান থেকে আর ওই যে 200 মিটার আগে এখানে দেখা যাচ্ছে। 3 ফেব্রুয়ারি 11টা বাজে। এখন বেরোচ্ছি বুমলা থেকে। দেখি আজকে কতটা ডিস্টেন্স কভার করা যায়। বিশাল ক্লাউড। দিনের বেলা 11টার সময় এই অবস্থা, রাতের বেলা কি অবস্থা হতে পারে এখান দিয়ে। মানে আর্মি গাড়িগুলো কীভাবে আসে এখানে। 1962-তে যখন ওয়ার হয়েছিল তখন তো কোনো রোডের এক্সিস্টেন্সই ছিল না, কিচ্ছু ছিল না। জাস্ট কীভাবে ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট করেছে। তাও চায়না কিছুটা জায়গা দখল করে নিয়েছিল 62-তে। তারপর থেকে তো সেটা মিস্টেক আবার গভর্নমেন্ট, তখনকার গভর্নমেন্টের সেটা মিস্টেক। তারপরে এখানে ইন্ডিয়ান আর্মি প্রেজেন্স আর বিআরওর প্রেজেন্স এতটাই বেশি হয়ে গেছে, মনে হয় চাইনিজ আর্মি কোনোরকমভাবে কিছু 1 ইঞ্চি জমিও নিতে পারবে এখানে। তবে যেটা দেখলাম ভিতরে ডিমার্কেশন নেই, জাস্ট ওখানে গেটটা আছে। ওইদিকে চাইনিজ আর্মি ছিল 2 জন, আর আমাদের এদিকে ইন্ডিয়ান আর্মি 3 জন ছিল। ইন্ডিয়ান আর্মি ওরা যা বুঝলাম কী করে কমিউনিকেট করেছিল, যে আমি জিজ্ঞেস করলাম তো কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওরা চাইনিজে কথা বলছে। মানে ইন্ডিয়ান আর্মির যা 3 জন পার্সোনাল ছিল ওদের ট্রেনিং হয়েছিল। তো এদের ট্রেনিং হয়, ট্রেনিংয়ের পরেই তারপর ওরা কমিউনিকেট করতে পারে। তো চাইনিজ আর্মি তো ওরা জানে না অন্য ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ছাড়। আর ওরা ফটো নিচ্ছিল। আমরা ট্যুরিস্ট যত এসেছিলাম প্রত্যেকটা লটে একবার করে কিছু ট্যুরিস্ট ওরা পাঠাচ্ছে। তারপরে সেই ট্যুরিস্টদের লটটা হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড লটকে পাঠাচ্ছে, এইভাবে করে ওরা করছে। প্রত্যেকবার ওরা ব্রিফিং করছে। আর একটা ব্রিফ হিস্ট্রি, একটা 1962 ওয়ার কীভাবে এখানে বুমলা পাসের এত ইম্পর্টেন্স হলো, কী করে এই জায়গায় এতটা মানে চাইনিজ এগ্রেশন, এসব হিস্ট্রি কিছুটা ওরা সাইনাপসিস বলতো। তো এই 15,200 ফিট উঁচুতে এক্স্যাক্টলি। আর 5খানা বলতো এরকম বর্ডার চেকপোস্ট আছে, পুরো 4,888 কিলোমিটার যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার বর্ডার এরিয়া আছে। আর এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, নট এলওসি, নট লাইন অফ কন্ট্রোল, দিস ইজ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ডিফারেন্সটা হচ্ছে লাইন এলওসি আর এলসির মধ্যে। এলওসি হচ্ছে একদম ফিক্সড লাইন, মানে এলওসি একবার ডিটারমাইন হয়ে গেল মানে দ্যাট ইজ এলওসি, লাইন অফ কন্ট্রোল। ওখানে বর্ডার ফিক্সড, কিন্তু এলসির বর্ডার ফিক্সড নয়। এলসির লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্ডার মডিফাই করা যেতে পারে বা রিক্লেম করা যেতে পারে বর্ডার এরিয়া। আর বর্ডার চেকপোস্টে কোনো ডিমার্কেশন নেই। ওরা বলবে আর্মি আর ইন্ডিয়ান আর্মি তাদের প্রপার ট্রেনিং হয়, তারাই জানে যে কোন জায়গাগুলো চায়নার আর কোন জায়গাগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর অনেক জায়গায় ল্যান্ডমাইন পাতা আছে সাইডগুলোতে, যে এন্ট্রি রোডটা আছে, রোডের সাইড দিয়ে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ল্যান্ডমাইন 1962-তে যে ওয়ার হয়েছিল এই সময়কার ল্যান্ডমাইনগুলো এখনও পড়ে আছে। তো সব রিকভার করা সম্ভব হয়নি। আর এত হাজার ল্যান্ডমাইন থাকে, সব তো রিকভার করা সম্ভব হয় না। মাটির নিচে অনেক কোথা আছে, তো খুব রিস্কি ওইসব জায়গায় যাওয়া। তো ইন্ডিয়ান আর্মি কীভাবে বর্ডারগুলো গার্ড দিচ্ছে, তো সত্যি অ্যামেজিং, হ্যাটস অফ টু দেম। আর উপরে একটা চেকপোস্ট ছিল একদম খালি, কিচ্ছু নেই, শুধু একটা সামনে একটা কভার করা ছোট্ট মানে কিছু পাথর দিয়ে ঢাকা। আর ওখানে 2 জন ইন্ডিয়ান আর্মি সবসময় 24 আওয়ার্স ওখানে গার্ড দেয়। মানে 5খানা ইম্পর্টেন্ট বর্ডার চেকপোস্টের মধ্যে ওয়ান অফ দ্য বর্ডার চেকপোস্ট। এটার ইম্পর্টেন্স, আর যেখানে মিটিং হয়, ফ্ল্যাগ মিটিংও হয় এখানে সব জায়গায়, এতটা ইম্পর্টেন্ট বুমলা পাস। এটাকে পাস দিয়ে দিই, একটু কথা বলতে যেতে চাইছি। আর ওই এরিয়ার বাইরে মানে পার্টিকুলার একটা মোটামুটি 100 মিটার আগে ওরা আটকে দেয়। তার আগে ফটোগ্রাফি করা যায়, ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়ার মধ্যে ফটোগ্রাফি করা যায় না। আর ক্যাফেটেরিয়ার ভিতর দিয়ে ওরা নিয়ে যায় যখন মোটামুটি কিছুটা গ্যাদারিং হয়ে যায়, পাস এন্ট্রি করে তারপর ওর ভিতরে একটা করে লট নিয়ে যায়। তো এই তো আবার ক্লিন হয়ে গেল। ওই জায়গাটা মেঘ ছিল প্রচণ্ড,
চলছে পাথর সরানোর বড় বড় সব বুলডোজার, পুরোপুরি প্রহিবিটেড। আর আমাদের ফোন বললো যে সুইচ অফ করে দিতে বা যাতে ফ্লাইট মোড বা কিছু ডেটা যাতে আমরা শেয়ার না করি বা ইউজ না করি ফোন, তাতে চাইনিজ আর্মি ওখান থেকে ওরা ট্র্যাক করে কন্টিনিউয়াস। তো হ্যাক করলে বা যদি নেটওয়ার্কের ট্রেস পাস করে, দ্যাট উইল বি কনসার্নিং সিচুয়েশন ফর আওয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস পিপল। তো সেই জন্যই ওরা ইন্ডিয়ান আর্মি ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, বলে স্ট্রিক্টলি বলে দিয়েছিল কোনো রকমভাবে ফটোগ্রাফি, ড্রোন, মোবাইল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। বুমলা বর্ডার থেকে জাস্ট 2 কিলোমিটার আগে একটা লেক আছে, বেশ বড় সড়ো লেক। এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে সামনেই, এই মন্দির। আর কি নাম, খামাখের জো, দ্য গ্রেট সেকেন্ড লেক। আর এটা হচ্ছে শ্রী স্বয়ম্ভু মন্দির। বুমলা লেক থেকে, সরি বুমলা চেকপোস্ট বর্ডার থেকে জাস্ট 2 কিলোমিটার আগে মন্দির। ওয়াও। হিটার চালাতে হবে, উপায় নেই না হলে। হিটারের ডিফগারটা চালিয়ে দিই, তাহলে ভিজিবিলিটি খুব প্রবলেম হচ্ছে, ভিতরে পুরো ফগ জমে গেছে। In 200 meters, turn right. বারোটা 40 বাজে তাওয়াং সিটি পৌঁছে গেলাম। আর এখান থেকে এখন আমি যাব শেরগাঁও, যেটা দেখা যাচ্ছে 6 ঘন্টার ড্রাইভ, 214 কিলোমিটার, 6 ঘন্টা লাগবে। রাস্তা বেশ ভালো, পাহাড়ি রাস্তায় 214 কিলোমিটার ডিস্টেন্স 6 ঘন্টায় কভার করা মানে একেবারেই দুর্দান্ত রাস্তা। Continue for 1.5 kilometers. সমতলের থেকেও বেটার রাস্তা আমি দেখলাম। অরুণাচল প্রদেশের রাস্তা অনেক বেটার। বুদ্ধা পার্ক, তাওয়াং।
আচ্ছন্ন দুপুর তাওয়াংয়ে। তো এখন যাবো ফার্স্ট জ্যাং ভ্যালিতে। জ্যাং ভ্যালি মানে জ্যাং টাউনটা ক্রস করে দেন যশবন্তগড়, তারপরে সেলা পাসে যদি টাইম থাকে সেলা লেকটা হয়তো দেখতে পারি, কারণ আসার সময় ওটা ভিজিট করা হয়নি, রাত হয়ে গেছিলো আসার সময়। সেলার পর আসবে দিরাং ভ্যালি বা সাংটি দিরাং, তারপর আসবে শেরগাঁও। দেখা যায় কখন পৌঁছই। তো মেন প্রবলেমটা হচ্ছে একদম পুরো বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ সব জায়গায়। তো টাউন ডিস্ট্রিক্টেই মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, সব জায়গায় ভিজিবিলিটি সমস্যা হবে, যার ফলে স্পিড এমনিতেই কমে যাবে গাড়ির, ওদের সব বেশি সময়ও লাগতে পারে। ওখানে গিয়ে হোটেল খোঁজার চেষ্টা করবো, আশা করি শেরগাঁওতে পেয়ে যাবো। ওখানে অত লাশ থাকবে না শেরগাঁওতে, অনেকটাই নিচুতে। তাওয়াংয়েই লাশ বেশি। তাওয়াংয়ে তো মনে হয় প্রায় লোকজন, যা দেখলাম সিচুয়েশন, 2-3 মাস আগে থেকেই বুকিং করে রেখে দিয়েছে। হোটেল একেবারেই অ্যাভেলেবেল নেই অনলাইনে। আর যেগুলো পাওয়া যাচ্ছে সেই রুমগুলো ওভার প্রাইসড, খুবই কস্টলি, 10,000 20,000 এরকম। Turn left, then to U-turn. Continue for 800 meters. তবে তাওয়াং থেকে যখন নিচের দিকে নামছি মনে হচ্ছে মেঘটা কমে আসে, তাওয়াংয়ে মনে বেশি বৃষ্টি হচ্ছে। কিছুটা নিচে নেমে এসেছি মোটামুটি 400-500 মিটার। তো এদিকে তো দেখছি মেঘ নেই, আকাশ পরিষ্কার। হোপফুলি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে চাপ হবে না, আদারওয়াইজ তো দিরাং ভ্যালি পৌঁছানোর জাস্ট আগে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়, মানে খুবই ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা, মাটি একদম নরম। Meters, continue straight. এই যে আসার সময় এখানে দিয়ে এসেছি, Continue for 1.5 kilometers. কলা কিনেছিলাম এই দোকানটা থেকে। খুব কনফিউজড হয়ে গেছিলাম আসার সময়, মানে ঘুরে আবার নিচের দিকেই যাচ্ছিলাম, ওই রাস্তা দিয়ে নিয়ে। কালকে ভুল করে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমার উপরে, গেছিলাম এই দিক দিয়ে নিচে, অনেকটা নিচে চলে গিয়ে এই আর্মি পার্সোনালকে জিজ্ঞেস করলাম, জিপসিতে বসেছিল, উনি আমাকে গাইড করলেন, হ্যাঁ এখান দিয়ে গিয়ে এভাবে করে যেতে হবে। তারপরে ওখানেই আমার মোটামুটি 40 মিনিট নষ্ট হয়েছে যাওয়ার সময়, নাহলে তাওয়াংয়ে হয়তো আগিয়ে পৌঁছে যেতাম। তবে যা হয়েছে ভালো হয়েছে, ভালোর জন্যই হয়। হোমস্টেতে থাকলাম, হোটেলে থাকলাম, সেটা হয়তো হতো না। তবে তাওয়াং থেকে যতটা নিচের দিকে নামছি ততটা মনে হচ্ছে বৃষ্টির রেসটা কমে আসছে, মেঘাচ্ছন্ন যে পরিবেশটা সেটা আর নেই। আশা করি যতটা আগে নিচের দিকে নামবো ততটা বৃষ্টি কম থাকবে, কারণ দিরাং ভ্যালি সাইডে, Next left. দিরাং ভ্যালি পৌঁছানোর আগে কিন্তু প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, ওই ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা ওই জায়গাটা, মাটি নরম একেবারেই। আর কন্টিনিউয়াস বৃষ্টি হলে, যা শুনলাম এখানকার লোকাল লোকেদের কাছ থেকে, যে কন্টিনিউয়াস যদি বৃষ্টি হয় মাটি আলগা হয়ে গিয়ে ঝুরঝুরে Continue for 1.5 kilometers. হয়ে গিয়ে পুরো ল্যান্ডস্লাইড হয়। আর এদিকটা ল্যান্ডস্লাইড হয় না, কারণ এদিকে মাটি শক্ত আর পাথুরে। পাথুরে মাটি, যার ফলে এখানে ল্যান্ডস্লাইডের প্রবণতা কম। তো দিরাং ভ্যালিতেই চাপটা বেশি একমাত্র ট্রেন রুটে। Start recording emergency video. কালকের বাম্পটা। তবে আমি এখন তাওয়াং থেকে ফার্স্ট যাব জ্যাং ভ্যালিতে, সেই এঁকে বেঁকে যে রাস্তা, সেই টাউনটা, ফুল অফ হেয়ারপিন বেন্ডস, সেই দুর্ধর্ষ সুন্দর টাউনটাতে যাব, জ্যাং ভ্যালি। তারপরে যশবন্তগড় হয়ে সেলা লেক আছে, ওখানে একটা লেকটা হয়তো ভিজিট করতে পারি যদি টাইম থাকে হাতে। তারপরে দিরাং ভ্যালি আসবে, দিরাং ভ্যালির পর সাংটি ভ্যালি, মানে কাছাকাছি আর কি, দিরাং আর সাংটি কাছাকাছি। তারপরে সবার শেষে শেরগাঁও। 6:50 তো দেখাচ্ছে শেরগাঁও পৌঁছানোর টাইম, 205 কিলোমিটার। দেখা যাক কখন পৌঁছই। 2:17 বাজে, জ্যাং ভ্যালিতে চলে এসেছি। জ্যাংয়ে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল ভরেছিলাম যাওয়ার সময়, সে একই পেট্রোল পাম্পে নিলাম। 7:04, 174 কিলোমিটার যাচ্ছে, শেরগাঁও দেখাচ্ছে। জ্যাংয়েও কুয়াশা আছে, বৃষ্টি হচ্ছে।
জ্যাংয়ের হেয়ারপিন বেন্ডগুলো। জ্যাংয়ের সবকটা হেয়ারপিন বেন্ড ক্রস করলাম। এবার এটা হচ্ছে সেলা বাস। দুপুর 3টের সময় এরকম ভিজিবিলিটি, রাতে কি অবস্থা হতে পারে জাস্ট কান্ট ইমেজিন। বাইকে খুব সমস্যা হয়, এমনি কিছু দেখা যায় না, তারপর আবার হেলমেটের মধ্যে ফগ জমে যায় সামনে পেছনে। রিস্কিও বেশি, ছোটো গাড়ি হয়ে পড়ে না দূর থেকে। 3টা বাজে, এখন আছে সেলা পাশে, সেলা টানেল সামনেই আছে। সেলা 2টো টানেল আছে। আচ্ছা, সেলা লেকটা তো অন্যদিকে, তাহলে সেলা লেকের দিকে যাব। সেলা পাস, সেলা টানেল দিলাম, সেলা টানেল দিয়ে এসছি। আমি যেতে চাই সেলা লেক। সেলা লেক যেতে হলে মানে লেফটে যেতে হবে আমাকে। ওকে, তো ডান দিকে গেলে সেলা টানেল, এটা নতুন হয়েছে, 2খানা টানেল আছে। আর সোজা গেলে সেলা লেক। তো সেলা লেকে অনেকগুলো বেন্ট আছে, হেয়ারপিন বেন্ট অনেকগুলো আছে, তো বেশি টাইম লাগতে পারে একটু। তো সেলা লেকটা, Continue on National Highway 13 to 37 kilometers. সেলা লেকটা দেখে যাই এবার যাওয়ার সময়। পুরো ভ্যালি, দুপাশে বড় বড় পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, ভ্যালি। ভালো হয়ে গেল। সেলা লেক তো চোখেই পড়ছে না, এত মেঘ, ভিজিবিলিটি এত লো, কিছু বোঝাই যাচ্ছে না। সেটাকে পাশে তো চলে এসেছি, বুঝতে পারছি। বেশি দূরে আমি দেখি না। ডান দিকে আছে। গুগল ম্যাপও ধরছে না এখানে। সেলা লেকটা ওইদিকে আছে, পাশেই সামনে, কিন্তু যা ভিজিবিলিটি আছে দেখা যাবে বলে তো মনে হচ্ছে না। ব্যাক করে নিই, সেলা লেকের পাশের রাস্তাটা দিয়ে যাই, কারণ কিচ্ছু বোঝা যাচ্ছে না এই রাস্তা আদৌ গেছে কিনা বা আন্ডার কনস্ট্রাকশন আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর যা ভিজিবিলিটি, কী অবস্থা হবে। ভিজিবিলিটি ভালো থাকলে যাওয়া যেত, এখন যদি ব্যাক করার জায়গা না থাকে সামনে, সেটা প্রবলেম হবে। আর রাস্তার কী কন্ডিশন আছে, ভিজিবিলিটি কী আছে, কিছু জানি না। ঠিক আছে,
এর দিয়ে ব্যাক করি, মেন রাস্তায় উঠি, গো ব্যাক। সেলার ওই রাস্তা দিয়ে যাবো, টানেলের বাইপাস রাস্তা এটা, টানেলটা ওই দিক দিয়ে ডান দিক দিয়ে গেছে, আমি যাচ্ছি বাদিকে রাস্তাটা দিয়ে, এটাতে টানেল নেই, লেকের ধার দিয়ে গেছে রাস্তাটা, গিয়ে সেঙ্গেতে কানেক্ট করবে। তো শিলা লেকে যাওয়া শর্টকাট রাস্তা পেয়ে গেছি, এটাই তো, এই যে ওয়াও, কত উঁচুতে জলটা, ডান দিকে গভীর খাদ আর বাঁদিকে লেক, লেকের জলটা কতটা উঁচুতে, মাই গড, জলটা ধরে রেখেছে, ন্যাচারাল ড্যাম বলা যায়, ন্যাচারাল ড্যাম। Continue on National Highway 13 for 6 kilometers. কত উঁচুতে, ডান দিকে সি, ডান দিকে পুরো দেখাচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট, এই যে ডান দিকে গভীর খাদ, ঠিক আছে, একদম ভ্যালি, সেলা ভ্যালি যেখান দিয়ে আমি এলাম, আর বাদিকে বাদিকে এই লেকটা, এই যে লেক, বিশাল বড় লেক, Command not recognized. Please repeat. এই যে সেলা লেক, কি হাওয়া হচ্ছে বাইরে, সেলা ভ্যালি, সেলা লেক, এই যে কত উঁচুতে, বিশাল ডিপ হবে, এই জলটা জমে আছে কত উঁচুতে, বিশাল বড় ভ্যালি, কি হাওয়া দিচ্ছে, অ্যামেজিং। ইয়েস, Sela Valley, okay, east, and this is Sela Lake, and the cloud, I'm in between cloud now, wow, oh, yes, moon chilling wind, heart jumi dilo mera. Yes. Let's go. Show my starts recording. আমি ঘুরিয়ে নিই গাড়িটা। জায়গা আছে অনেক, হয়ে যাবে আরামসে। চিত্র দেখা যাচ্ছে না, বাঁদিকে গভীর খাদ আর ডান দিকে লেক। হিটারটা চালিয়ে দিই, আর পারা যাচ্ছে না ঠান্ডায়।
ভিজিবিলিটি চলে আসছে। হিউজ লেক, ডান দিকে সিয়াল লেকের পাশ দিয়ে আর জমে গেল তো। কত ডিগ্রি টেম্পারেচার? 3-4 টেম্পারেচার হবে মনে হচ্ছে, মাইনাসও হতে পারে, বলে বোঝা যাচ্ছে না। পাস এত কোল্ড, 3:40 বাজে। In 300 meters, you will arrive. যাচ্ছি এক্স্যাক্টলি সিলা লেকের পাশ দিয়ে। অনেকটাই বড় আছে সিলা লেকটা। এন্ড পয়েন্টটা আমি বলছি কোথা থেকে শেষ হয়। এই তো ফার্স্ট লোক দেখলাম, আমি একটা লোক দেখিনি এতক্ষণ ধরে। স্ট্রেট রাস্তা, এখানেই শেষ। এই পাহাড় দেখা যাচ্ছে, একটু পাহাড়ের মাঝখানে লেকটা, মানে পাহাড়ের পাথরটাই জলটা ধরে রেখেছে ওই জায়গায়। ওকে, আচ্ছা, শিলা পাশের রাস্তা দিয়ে, যেই পাশ দিয়ে যে রাস্তা দিয়ে এলাম সেটা ছিল চারিদুয়ার তাওয়াং রোড। তো আমি এখন ওই যে সামনে আবার এই নিচে গিয়ে মিট করবো। যে টানেলের মধ্যে দিয়ে এসছি রাস্তাটা, ওই রানিং রাস্তাটা টানেলের মধ্যে দিয়ে, আর এটা ছিল লেকের পাশ দিয়ে, দুটো প্যারালাল। এক্সাক্ট মিটিং পয়েন্ট মেন রাস্তায় চলে এলাম। সিনিক ভিউটি এত। আচ্ছা, তো এখন আবার NH13 এসে উঠলাম। এখন সোজা NH13 ধরে যাবো। এত সুন্দর ভিউ, মেঘগুলো কত নিচে, সাদা মেঘগুলো, মানে মেঘেরও অনেক উপরে আছে। কত হাজার ফিট সেটা বোঝাও যাচ্ছে না। গুগল ম্যাপে শো করে কিন্তু অপশনটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। মেট্রোকে দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইডের মতো নিচে নামছে, ওপর থেকে নিচে। রাস্তাটা কি কম্পিটিশন হয়ে জানি। NH13 তো আছে। এটা হচ্ছে NH13, এটা জাস্ট শিলা লেকের পরেই। আর ওই নিচ দিয়ে এঁকে বেঁকে রাস্তাগুলো গেছে, হেয়ারপিন বেন্ড। See? কত নিচে, উপরে কোনো ক্লাউডই নেই। মানে আমি যতটা হাইটে আছি, এখানে সেলা লেকের দিকে কিছুটা ক্লাউড আছে, তাছাড়া সামনের দিকে ক্লাউডগুলো সব নিচে। ওরে বাপরে, ভয়ঙ্কর অবস্থা। ও মাই গড, সিধা ক্লাউড। আবার বৃষ্টি হচ্ছে এদিকে। বৃষ্টি হলেই ভয়, ল্যান্ডস্লাইড না হলেই হলো। ল্যান্ডস্লাইড হলে তো পুরো ভেসে যাবো।
তাহলে আমরা উপরে মেঘ দেখি। আমি এখন আছি মেঘের ওপর, আর এখানে মেঘ নিচে দেখা যায়। খুব সুন্দর জায়গা সব। সাইডটা করে গাড়ি চলে যাবে। দেখা যাচ্ছে শেষ হবে। ওই যে কত নিচে। হাওয়া শুরু হলো আবার। ওকে, যাওয়া যাক। ওদিকে ক্লাউড সিচুয়েশন ইজ মাই বেস্ট। লেটস গো। গাড়ি তো চলতে শেষ হয়ে গেছে। সি বিউটি অরুণাচল প্রদেশ, ল্যান্ড অফ সানরাইজ। ওয়াও, বাইকার গেল সামনে সব ভিডিও করতে করতে। পুরো নর্থ ইস্টেরই মনে হচ্ছে আমরা ভিডিও করছি। মানে আমাদের কাছে ওই যে এই দৃশ্যগুলো অ্যামেজিং, ইউনিক। বিউটি যেন আর শেষ হয় না। ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি তুলতে যাচ্ছে। क्या ही नज़ारा है, क्या ही नज़ारा है। What a view, what a beautiful view. ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অনেকগুলো শিব মন্দিরও আছে, শিব টেম্পল পেলাম বুমলা পাশে যাওয়ার পথে। বেশ কয়েকটা শিব টেম্পল পেলাম, শুধু শিব মন্দিরই পাওয়া যায় এক্সট্রিম জায়গাগুলোতে। এই নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই ল্যান্ডস্লাইড হয়েছে, মাঠ দেখা যাচ্ছে উপর থেকে, মাটি ধসে পড়েছে। ক্লাউডগুলো এমন হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ওই ল্যান্ডস্লাইডের রাস্তাটা দিয়ে নিচে নেমে আসবে ক্লাউড। গভীর খাই, ডিপ ভ্যালি। মনে হচ্ছে যেন পুরো আকাশে আছে। এই জন্যই ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলে। ব্রহ্মপুত্র নদী 4 কিলোমিটার উঁচু থেকে অরুণাচল প্রদেশ হয়ে আসামে ঢোকে, দেন বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে ভেসে।
Start recording emergency video. স্টিপ ডাউন রাস্তা পাওয়া না ল্যান্ডস্লাইডের জন্য ভেঙেছি ল্যান্ডস্লাইড হয়েছে বোঝা যাচ্ছে দেখে তার থেকে ব্যারিকেডগুলো ফেল্ড হয়ে গেছে রাস্তাও ভাঙা মানে ল্যান্ডস্লাইড হয় এইসব জায়গাতে মানে অনেকটা নিচে Recording complete. ওর থেকে দেখা গেল ফটোতে দেখা গেল ছবিতে দেখা Start recording emergency video. বেরিয়ে যাচ্ছে বাগদণ্ডের মতো রাস্তা সব ভিডিও করতে করতে যাচ্ছে রাইড করছে তারা পারছে না আনফর্চুনেটলি ইচ্ছে থাকলে ওরা করতে পারছে না যাচ্ছে Recording complete. আর যে রাইড করছে সেদিকে তাকাতেও পারছে না সোজা তাকাতে হচ্ছে একটা ওল্ড হিমালয়ান মানে 440X আর একটা হচ্ছে ডিউক 390 অ্যাডভেঞ্চার আর একটা হচ্ছে হিমালয়ান নতুনটা নিউ হিমালয়ান পিছনে আমার থার বিস্ট থ্যাংক ইউ বিস্ট থ্যাংক ইউ মহিন্দ্রা Start recording emergency video. আচ্ছা এটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লোক দেখলাম এসছে অনেক প্রচুর অরুণাচল প্রদেশে আমরা পাশে তো একদম ম্যাক্সিমাম 90% বেঙ্গলি মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট ওটা আসাম আছে এটা ওয়েস্ট বেঙ্গল আছে থ্যাংক ইউ এই হিমালয়ানটা দেখি এপি আছে অরুণাচল প্রদেশ মানে 3 বন্ধু হবে অনেক কিছুতে আছে আমি চিনি চিনি নিয়ে যাচ্ছি আসছে আমার খেতে পেয়ে গেল 4টে বাজে মেন আমি খেতে পাই না সকালে বেশি দুবার ম্যাগি খেলাম কুমড়া পাশে দুবার ম্যাগি আবার কুমড়া পাশ থেকে 1 কিলোমিটার আগে সিঙ্গাড়া খেলাম রিয়েলি এটুকু খেলেই আমার মোটামুটি দুপুরে আর খেতে পাই না আজকে এত ঠান্ডার জন্য বডিকে ওয়ার্ম আপ করার জন্যই একটা এনার্জি চলে যাচ্ছে বার্ন হচ্ছে এনার্জি যার ফলে খিদেটা বেশি পাচ্ছে তারপর এদিকে ছোটাছুটিও করেছি দৌড়াদৌড়ি করেছি অনেক পাহাড়ে উঠেছি ড্রাইভিং করছি কন্টিনিউয়াস পাহাড়ি রাস্তায় এটা এক্সাইটমেন্ট সব মিলিয়ে এনার্জি লস একদম ফুল লন তবে এখনও ওখানে প্লাস্ট্রি আছে মানে এখানে বরফ পড়ে ভালো আর 1 মাস পরে আসলে মানে এইসব জায়গা উপরে তো ভাবাই যায় না নিচে এইসব জায়গা তো একদম বরফে ঢাকা পড়ে থাকবে গাছগুলো দেখে তাই মনে হচ্ছে আসলে যেরকম গাছ থাকে না আমি কত উঁচু থেকে নেমেছি দেখা যাচ্ছে মেঘ এই যে মেঘ দেখা যাচ্ছে যে উপরে সাদা মেঘটা আমি ওইখান থেকে নিচে নেমে ওই রাস্তা দেখা যাচ্ছে আরও অনেক নিচে যেতে এই এতক্ষণ পর রোদে দেখা পেলাম 4:11-তে সকালে বেরিয়েছি সকাল থেকে মেঘে দেখছি শুধু ঠান্ডা আর মেঘ ভালোই লাগলো সব দিকে এনজয়েড লট আর বেশি হেয়ারপিন বেন্ড নিই বেন্ড মোটামুটি শেষ যতগুলো বেন্ড ক্রস করে এলাম আমার তো মনে হয় লাইফের রেকর্ড এত বেন্ড তো আমি ক্রস করিনি এমনিতেই জ্যাং ভ্যালিতে এতগুলো হেয়ারপিন বেন্ড মানে নাম্বার যাই না মানে প্রায় কত হবে 50টা তো মনে হচ্ছে হবেই আর এখানেও অতগুলোই হবে মোটামুটি 40-50টা হবে এখানে এত হেয়ারপিন বেন্ড আর বেশি নেই 4-5টা আছে মোটামুটি স্ট্রেট রাস্তা আর হার্ডলি 4-5টা হেয়ারপিন বেন্ড গাড়ি যাচ্ছে 60-তে নাইস
এসেছি। এই বাড়িগুলো দেখা যাচ্ছে নিচে, এই উপর থেকে দেখছিলাম বাড়ি অনেক নিচে দেখা যাচ্ছিল। ওই বাড়িগুলো আর দুটো হার্ডলি এয়ারপিন বেন্ডের পরেই হয়তো পেয়ে যাবে। তবে যতগুলো হেয়ারপিন বেন্ড ক্রস করে এলাম Start recording emergency video. রোদের দেখা পেলাম এতক্ষণে, রোদ দেখা যাচ্ছিল না। সেই কুমলা বাস থেকেই কন্টিনিউয়াস হেয়ারপিন বেন্ড হোটেল আছে, কুমলা বাস থেকে কন্টিনিউয়াস শুধু মেঘ, ক্লাউড, ধোঁয়াশা, ঠান্ডা, উইন্ড। আমি এনজয় করেছি, আই এনজয়েড লট। তবে বিভৎস খেতে পেয়েছে। জেনে আমার খেতে পায়, Recording complete. জেনে আমার খেতে পায় না। বুমলা বাসে আর্মি ক্যান্টিনে দুবার ম্যাগি খেলাম, দেন আবার বুমলা বাস থেকে 1 কিলোমিটার Start আগে, recording emergency video. 1 কিলোমিটার আগে আবার সিঙ্গাড়া খেলাম বড়। এত কিছু খাওয়ার পর জিনলাম দুপুরে খেতে পায় না, কিন্তু আজকে খেতে পাচ্ছে বিকজ ঠান্ডা। এই ঠান্ডায় বডিকে গরম রাখার জন্য অনেকটা এনার্জি লস হচ্ছে, বডি এনার্জি বার্ন করছে অনেকটা। প্লাস ছোটো করেছি, অনেক দৌড়দৌড়ি করেছি, আর ননস্টপ ড্রাইভিং করে যাচ্ছি। আর এক্সাইটমেন্টও আছে ফুল অন। আর এক্সাইটমেন্ট Recording complete. সব কিছু মিলিয়ে এনার্জি বার্ন আউট অনেকটাই বেশি হয়েছে, এর জন্য খিদেটা পাচ্ছে। কার্বোহাইড্রেট যা ছিল সব পাঠিয়েছি, দেন সব ইউটিলাইজ হয়ে গেছে, এনার্জি সব ক্যালোরি বার্ন আউট। ঠান্ডাটাও কমেছে কিছুটা, হয়ে যাচ্ছে এবার। ঠিক আছে, এখানে প্রপার স্পিড মেনটেন করা যাচ্ছে। এতক্ষণ তো মোটামুটি 40-50 চালাতে হচ্ছিল, এখানে 70 স্পিড মেনটেন করতে পারছি। স্ট্রেট রাস্তা পেয়ে গেছি, উপর কোন রাস্তায় পাবো এবার কন্টিনিউয়াস আপ টু শেরগাঁও। Recording complete. অনেক নিচে মেঘ আছে, অনেক নিচে মেঘ, প্রায় 1 কিলোমিটার নিচে এখনও মেঘ আছে। খিদেটা মেটাতে হবে। একটা ক্যাফেটেরিয়াতে বসে গরম কিছু খাবো, ম্যাগি খাবো। ম্যাগি চাইলে আমি খাই না সমতলে, কিন্তু পাহাড়ে ম্যাগির টেস্ট আলাদা হয়ে যায়, টোটালি আলাদা হয়ে যায় পাহাড়ে ম্যাগির টেস্ট। ম্যাগি আর গরম কফি। নিচে মেঘগুলো গাড়ি যাচ্ছে, কফি দেখা যাচ্ছে না আসার সময়, গাড়ি আসছে কম। সুন্দর ডবল লেন রাস্তা পেয়ে গেলাম। এবার তো স্পিড মেনটেন করা যাবে 70-80। স্পিডটা মেনটেন করতে পারলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর যেরকম দুর্গম রাস্তা দিয়ে এলাম খুবই ভয় লাগছিল। এখন আরেকটা দুর্গম রাস্তা এখনও আছে, সেটা হচ্ছে দিরাং ভ্যালি। দিরাংয়ের আগে, মানে এদিক থেকে যাওয়ার পথে, দিরাং পৌঁছানোর আগে ডান দিকে পুরো ল্যান্ডস্লাইডের জায়গা। পুরো ওদিক থেকে ইনকামিং এদিকে আসছিলাম, তখন তো শুটিং স্টোন গেলাম, এদিকে দাঁড়িয়ে থাকতে হলো প্রায় 15 মিনিট। আর্মি ডিআরও রোড ক্লিন করলো, তারপরে যেতে পারলাম। আমার দিল্লির একটা গাড়ি ছিল, টাটা সাফারি। দুটো গাড়ি আমরা দাঁড়িয়ে ছিল সন্ধ্যাবেলা, মানে কয়টা বাজে, 5টা বাজতে যায়, সন্ধ্যা হতে যাচ্ছে। আমাকে যেতে হতো সে জ্যাং অব্দি। মানে কতটা আনসার্টেনিটি ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তায় ধস নেমে লাকিলি ফাঁসিনি কোথাও এখন, বুঝলাম। তবে ওই জায়গাটা শুটিং স্টোন দেখলাম বড় বড়, মানে মোটামুটি মুঠি সাইজের পাথর তো পড়ছে। ওই পাথর যদি একটা লাগে, আর কাজ যদি লাগলে তো ভেঙে যাবে পুরো। আর বডিতে লাগলে তো স্ক্র্যাচ বা পেন্ট হয়ে পুরো মানে টেন্ট পড়ে যাবে। এই ক্লাউডগুলো ভার্টিক্যাল ক্লাউড দেখা যায় ডান দিকে ভার্টিক্যাল ক্লাউড, এগুলোতে বৃষ্টি হয়, যে গরম বা উঁচু। আর সাদা ক্লাউড যেগুলো সেগুলো বৃষ্টি হয় না, ময়েস্ট থাকে, খুব স্পিডে ওড়ে সাদা ক্লাউডগুলো, ফাস্ট উড়ে যায় দেখেছি। হেভি ক্লাউড ডান দিকে, হেভি ক্লাউড, আর বাঁ দিকে হালকা লাইট ক্লাউড সাদাগুলো। এই রাস্তা সিধা ক্লাউড কত নিচে, অ্যান্ড দিস মাই বেস্ট কতটা নিচে। এই যে তখন যে দেখছিলাম উপর থেকে ঘরগুলো, অনেক উপর থেকে, এটা ওই ঘরগুলো হচ্ছে যে উপরে দেখা যাচ্ছে এগুলো। এই যে তারপরে এই যে ঘরগুলো এত উপর থেকে দেখা যাচ্ছে।
প্যারালারে চলে এসেছি। আর নিচে নামলে মেঘগুলো প্যারালারে চলে আসবো। ভার্টিক্যাল ক্লাউড যেটা উপর থেকে দেখাচ্ছিলাম আমি, ভার্টিক্যাল ক্লাউড। এই তো টেঙ্গা 107, তেজ 244, বমডিলা 85, গুয়াহাটি 400, বমডিলা 85, আচ্ছা বমডিলা 85 কিলোমিটার এখান থেকে। বমডিলা ক্রস করেই যাবো। শেরগাঁও তো বমডিলার পরেই। বাপরে, আবার সেই বৃষ্টির মতো কন্ডিশন। ভালো স্পিড গাড়ির। এই যে এতক্ষণে সেই সাদা মেঘের লেভেলে এসেছি। এই যে হাইটটা, জেনারেলি সাদা মেঘটা আমি অবজার্ভ করেছি থাকে এখানে 1800 মিটার উঁচুতে শুরু হয়, 1.8 কিলোমিটার উঁচুতে। মানে এখনও সেই 1.8 কিলোমিটারের বেশি উঁচুতে আছে। 1.8 থেকে 2.3 এই কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকি সাদা মেঘ। মানে 2.3-র উপরে আছে, তার মানে অনেক নিচে নামতে হবে এখন। কতটা উপরে ছিলাম বাবা, যে টুমলা পাস তো 15,200 ফিট উঁচুতে, 5 কিলোমিটারের বেশি উঁচু। সাদা মেঘের লেভেলে আছে, আরও নামতে হবে। একটু নেমেছি, সাদা মেঘের উপরে ছিলাম তখন, এবার টপ পার্টটাতে আছে, টপ পার্টের লেভেলে আছে। দেখা যাচ্ছে না তো। এখন সেঙ্গেতে এলাম, এই পাশেই আছে মেঘটা এখন, হোয়াইট মেঘ, হোয়াইট ক্লাউড। সেঙ্গে এরপর দিরাং আসবে নাকি? এরপর দিরাং আসবে। এই সাদা মেঘটা যেটা উপর থেকে দেখা যাচ্ছিল একদম, সেটা লোয়ার পার্টির দিকে যাচ্ছে এখন সাদা মেঘের। তবে একটা জিনিস আমার সারপ্রাইজিং লাগলো, ওই দিন যখন আমি আসছিলাম জ্যাং ভ্যালির দিকে যখন যাচ্ছিলাম, তখন সেলাপাস হয়ে গেছি। তো সেলাপাসের রুটটা যে এতটা ডেঞ্জারাস রাতের বেলা বোঝাই যায়নি। সেটা বোঝা যাচ্ছে রাস্তাটা সরু আর একদিকে খাদ আছে, কিন্তু এতটা ডেঞ্জারাস আজকে বুঝতে পারলাম দিনের বেলা। ও মাই গড, এতটা উঁচুতে, এতটা হাইটে, তার জন্যই এতটা ঠান্ডা। সেলাপাসের টানেলের জাস্ট আগে ডেঞ্জারাস, কতগুলো হেয়ারপিন বেন্ড ওখানে, রাতের বেলা বোঝাই যায় না কিচ্ছু। যাই হোক, মেন ডেঞ্জারাস পার্টটা এখন কাটিয়ে এসছে, আর সেরকম ডেঞ্জার পার্ট নেই। এখন একটাই আছে, সেটা হচ্ছে অতটা ডেঞ্জারাস নয় ওটা, সেটা হচ্ছে ওই ন্যাশনাল যেটা হয় দিরাং ভ্যালি অতটা ডেঞ্জারাস নয়। শহরটা তো বড়ই বেশ, দেখলাম সব কিছুই অ্যাভেলেবেল। সেলাপাস ইজ রিয়েলি ডেঞ্জারাস, এত উঁচুতে, এত হাওয়া, হাই উইন্ড, উড়িয়ে নিয়ে মনে হচ্ছিল হাওয়ায়। এত ঠান্ডা আর স্টিপ, একেবারে গভীর খাদ, সরু রাস্তা, ওভারটেক করাও ডিফিকাল্ট। ওই রাস্তা দিয়ে আমি গেছি রাতের বেলা একা। ও মাই গড। এই যে উপর থেকে যে নিচে মেঘটা দেখা যাচ্ছিল, অনেক নিচে একেবারে মেঘটা দেখা যাচ্ছিল, সেই মেঘের লেভেলে এখন এসেছি। এই যে মানে মেঘের লেভেলে কি, মেঘের নিচে, মানে ওর থেকেও নিচের দিকে নামছি আর কি, লোয়ার পার্টটার দিকে যাচ্ছি এখন দিরাং ভ্যালির দিকে। মেঘ পাতলা হয়ে আসছে, এখন নিচে নামছি। ওইটা তো ট্রাই করা যেতে পারে। তবে যখন মেন রাস্তায়, ডবল লেনের রাস্তায় হঠাৎ করে এতটা Start recording বিশাল ডাউন emergency ছিল, video. হঠাৎ সাডেন ডাউন। আর ওখান দিয়ে যে স্পিডে আমার থার্ড গেল, যেভাবে জাম্প করলো, অন্য গাড়ি হলে সাসপেনশন পুরো ভেঙে যেত। কিন্তু এই গাড়ি এতটাই রাগেড, এতটাই স্ট্রং, কিচ্ছু হয়, নাথিং, কিচ্ছু হয় না।
এই যে দিরাং পৌঁছচ্ছি, দিরাং সামনে আছে আর ল্যান্ডস্লাইডে ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে, কতগুলো এখনো পড়ে আছে। সামনে আরও আসবে বড় বড় ল্যান্ডস্লাইডের জায়গা, দিরাংটা মানে ঢোকার আগে। কত বড় একটা পাথর পড়ে আছে, এটা পুরো ভেঙে বের করতে হবে, এটা ভাঙেনি এটা। ফ্রেশ, এই যে ফ্রেশ পাথর পড়ে আছে, একদম ফ্রেশ। এই যে বাঁদিকে মাটি পড়ে আছে, এই যে এটা একটু কদিন আগে যে এখন ক্লিয়ার করে পাথরগুলো সরিয়েছে বড় বড় বোল্ডারটার দিকে, এটা ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এখানে পড়েছিল অলরেডি, রাস্তা ক্লিয়ার হয়েছে। এই যে মাটি দিরাং ঢোকার পথে আরও আসবে, এইসব ভেঙে পড়ে আছে। এই যে কত বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে এখানে বড় বড় বোল্ডার, কী অবস্থা বাজারগুলো আছে এখানে। ওরা ল্যান্ডস্লাইড হয় এরকম হয়েছে। এর অপোজিটে বাড়ি তো পুরো ভেঙে চলে যাবে পুরো। মানুষজন কত রিস্ক নিয়ে থাকে এখানে। এই যে এরা বুলেট নিয়ে এসে কর্ণাটকা থেকে, কর্ণাটকার নাম্বার প্লেট বুলেটের। ওকে, বমডিলা 52, ভালুকপং 153। কটা বাজে? 5:30 বাজে। লালগুড়িতে হোটেলটা বুক করে ফেললাম, সেম হোটেল ডিজে গেস্ট হাউস। 11টা 11:30 মধ্যে পৌঁছলেই হলো। দিরাংয়ের আগে অনেকটা স্ট্রেচ পুরো ল্যান্ডস্লাইডে একদম ভেঙে গেছে রাস্তা। দিরাংয়ে Recording complete. আবার রিপেয়ার করবে, আবার ভাঙবে, এবার এটা ফ্রেশ। এই যে মাটি ধসে পড়েছে, এই জন্য রিপেয়ারও করে না। এটা রিপেয়ার করলে তো লাভ নেই, যতবার রিপেয়ার করবে ততবার ভাঙবে, মানে বারবার করতেই থাকে এখানে। এই যে একদম ফ্রেশ মাটি। দিরাং ভ্যালি। রাস্তা শেষ ল্যান্ডস্লাইডে। এই যে আচ্ছা, দিরাং ক্রস করেছি, দিরাংয়ের পরে আসবে বমডিলা। বমডিলা ক্রস করে তারপর শেরগাঁও ক্রস করে তারপর উদালগুড়ি, আসামে ঢুকে যাবো। বমডিলা টাউন শুরু হওয়ার আগে বাদিঘাটের রাস্তা আছে, বাইপাস রাস্তা, ওটা নিয়ে নিলাম। এটা দিয়ে সময় কিছু কম দেখাচ্ছে, কিন্তু ডিস্টেন্স কিছুটা বেশি হবে, কিন্তু টাইম কম লাগবে। 4 মিনিটের মতো বাজছে এই রাস্তা দিয়ে। 7:36 বাজে এখান থেকে উদালগুড়ি, আর এক্স্যাক্টলি 151 কিলোমিটার, 4 ঘন্টা দেখাচ্ছে টাইম। ওইটা দেখা যাচ্ছে এই যে বমডিলা শহর, তো ওর মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে আর বাইপাস দিয়ে একটা রাস্তা গেছে। বাইপাসের রাস্তা হচ্ছে এটা, তো শহরে ঢুকবো না, বাইপাস দিয়ে সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে বমডিলা, এটা হচ্ছে বাইপাস রাস্তা। 8:20 এলাম রূপা, অরুণাচল প্রদেশ। রূপা বলে একটা টাউন আছে। নেক্সট শেরগাঁও আর 22 কিলোমিটার হবে। শেরগাঁও পৌঁছলাম 9টা বাজে, আরও 108 কিলোমিটার। 11:48 পৌঁছানোর কথা উদালগুড়ি।